কখনো কি ভেবে দেখেছেন, যদি পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছায়, তখন আমাদের বাঁচানোর জন্য কে এগিয়ে আসবে? ভাবুন তো, যদি গোটা চাঁদে একজন মানুষ শুধুমাত্র একটি ক্যাঙ্গারুর সঙ্গে একা পড়ে থাকে, আর চাঁদের নিঃসঙ্গ প্রান্তরের সেই একাকী একজন মহাকাশচারী গোটা পৃথিবীর শেষ আশার প্রদীপ। এটি শুধুমাত্র একটি মহাকাশ মিশনের গল্প নয়, এটি সাহস, ত্যাগ এবং এক অসম্ভব যাত্রার গল্প, যেখানে একজন মানুষ তার সীমাবদ্ধতাকে ছাড়িয়ে গিয়ে প্রমাণ করে দেয় মানবতার প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ মহাকাশের শূন্যতার চেয়েও বড়। তাই আর দেরি না করে ভিডিওতে একটি লাইক দিন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে উয়ে নামের এক ব্যক্তি রকেটে চেপে চাঁদের দিকে যাত্রা শুরু করে। কিন্তু সেই সময় পাই নামের একটি বিশাল অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে ধেয়ে আসে। একসময় পৃথিবী থেকে ডাইনোসরদের বিলুপ্তি হয়েছিল যে অ্যাস্ট্রয়েডের দ্বারা, এটি তার থেকেও বড়। মানবজাতি এই বিপদ থেকে বাঁচতে একটি পরিকল্পনা করে। চাঁদে তারা একটি স্পেস স্টেশন তৈরি করে, আর সেখানেই হয়ে যাচ্ছিল। এই স্টেশনটি আধুনিক এবং বিপজ্জনক অস্ত্রে ভরা ছিল, যার সাহায্যে অ্যাস্ট্রয়েডটিকে ধ্বংস করে তার ধ্বংসাবশেষ চাঁদের গ্র্যাভিটির মাধ্যমে পৃথিবী থেকে দূরে ঠেলে দেওয়া হবে। ৮ বছরের অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে মানুষ সফল হয় এই মিশনে। কাজ শেষ হওয়ার পর উয়ে ও তার সঙ্গীরা পৃথিবীতে ফেরার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু পৃথিবীতে ফেরার আগে উয়ে তার কমান্ডার জিঙ্কের প্রতি তার নিজের ভালোবাসা প্রকাশ করতে চায়। তাই এই ইচ্ছা পূরণের জন্য সে তার কেবিনে গিয়ে হেডফোনে গান চালিয়ে একটি প্রেমপত্র লেখা শুরু করে। ঠিক সেই সময় জু নামের এক আতঙ্কিত অ্যাস্ট্রোনট দৌড়ে এসে কমান্ডার জিঙ্ককে জানায় যে তাদের অস্ত্রগুলোতে কিছু একটা সমস্যা দেখা দিয়েছে, তাই এটি অ্যাস্ট্রয়েডকে ধ্বংস করতে পারবে না, আর তাদের হাতে সময় আছে মাত্র 30 মিনিট। আগামী 30 মিনিটের মধ্যে পাই অ্যাস্ট্রয়েডের সমস্ত ধ্বংসাবশেষ চাঁদের উপর পড়তে চলেছে, তাই তাদের দ্রুত পালাতে হবে। এই খবর শুনে কমান্ডার জিঙ্ক দ্রুত স্পেস স্টেশন খালি করার নির্দেশ দেন। প্রাণ বাঁচাতে সবাই রকেটের দিকে ছুটতে থাকে, কিন্তু উয়ে তখনও তার লাভ লেটার লিখতে ব্যস্ত ছিল, আর কানে হেডফোন থাকার কারণে সে কোনো অ্যালার্ম শুনতে পায় না। রকেটে চড়ে লোকজন পালাতে থাকলে এবং রকেটের আলো চোখে লাগার ফলে সে বুঝতে পারে যে পালাতে হবে। তাই সে দ্রুত স্পেস স্টেশনের দিকে ছুটতে শুরু করে, যাতে সে রকেটে উঠতে পারে। সেখানে আরও 6টি রকেট দাঁড়িয়েছিল। এটি দেখে উয়ে কিছুটা স্বস্তি পায়, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ একে একে 5টি রকেট উড়ে যায়। এখন উয়ের সামনে কেবল একটি রকেট ছিল। সে তার টিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, যাতে তার জন্য তারা অপেক্ষা করে, কিন্তু ব্যর্থ হয় সে। আর কোনো উপায় না দেখে সে তার রোভার দ্রুত গতিতে চালিয়ে রকেটের দিকে ছুটতে শুরু করে। কিন্তু হঠাৎ রাস্তায় বিশাল একটি গর্ত এসে যায়, আর রোভারটিও পড়ে যায় সেই গর্তে। যতক্ষণে সে সেই গর্ত থেকে বের হতে পারে, ততক্ষণে শেষ রকেটটিও তাকে চাঁদে রেখেই উড়ে যায় পৃথিবীর দিকে। এদিকে অ্যাস্ট্রয়েডের ধ্বংসাবশেষ চাঁদের উপর পড়তে শুরু করে। প্রাণ বাঁচাতে উয়ে একটি গর্তে লুকিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু অ্যাস্ট্রয়েডের একটি ছোট অংশ সরাসরি সেই গর্তে এসে পড়ে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। যখন সে জ্ঞান ফিরে পায়, তখন সে বুঝতে পারে যে সে ছাড়া সবাই পৃথিবীতে চলে গেছে। তবে সে ভাবে যে নিশ্চয় পৃথিবী থেকে পরে তাকে নেওয়ার জন্য তারা আবার রকেট পাঠাবে। কিন্তু ঠিক তখনই সে দেখতে পায় যে একটি বিশাল গ্রহাণু সরাসরি পৃথিবীতে আঘাত হানে, যার ফলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়। পরবর্তী 6 মাস ধরে উয়ে নিরন্তর পৃথিবীর সাথে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যায়, তবে সফলতা না পাওয়ায় সে নিজের ভাগ্য মেনে নেয়। ভাগ্যক্রমে তার কাছে জীবনের বাকি সময় কাটানোর জন্য পর্যাপ্ত খাবার ও পানি ছিল। পৃথিবীতে প্রাণ হারানো সমস্ত মানুষকে শ্রদ্ধা জানিয়ে উয়ে তার সমস্ত ইচ্ছা পূরণের সিদ্ধান্ত নেয়। তার প্রথম ইচ্ছা ছিল কমান্ডার জিঙ্কের কক্ষে কিছু সময় কাটানো, কিন্তু জিঙ্কের কক্ষের পাসওয়ার্ড তার জানা ছিল না। তার দ্বিতীয় ইচ্ছা ছিল চাঁদের পৃষ্ঠে সার্ফিং করা। প্রথম দিকে সে বারবার পড়ে গিয়েছিল, কিন্তু কয়েকদিন ধরে অবিরাম চেষ্টার পর সে সফল হয়। তবে জিঙ্কের কক্ষের পাসওয়ার্ড সে এখনও খুঁজে পায়নি। অবশেষে বিরক্ত হয়ে সে দরজাটি উড়িয়ে দেয়। দরজা খুলে জিঙ্কের একটি ছবির সাথে সে ডেটে যাওয়ার পরিকল্পনা করে। ডেটের সময় ভুলবশত ছবির মুখে কেচাপ পড়ে যায়, আর সেই সুযোগে সে ছবিটিকে চুমু খায়। কিন্তু সে জানত না যে স্পেস স্টেশনের পুরো টিম তাকে পৃথিবীর হেডকোয়ার্টার থেকে দেখছিল। তার এই কাণ্ড দেখে সবাই মুখ ফিরিয়ে নেয়। অন্যদিকে জিঙ্ক হতবাক হয়ে যায়, কিন্তু নেটওয়ার্কের সমস্যা থাকায় তারা শুধু তাকে দেখতেই পারছিল, কোনো কথা বলতে বা যোগাযোগ করতে পারছিল না।
ঠিক তখনই চেয়ারম্যান ইয়েং তাদের জানান যে সরকার পরবর্তী 30 দিনের মধ্যে ওয়ের এই নতুন জীবন সারা বিশ্বের কাছে দেখানোর পরিকল্পনা করেছে। আসলে গ্রহাণুটি পৃথিবীতে আঘাত হানার পর 30% জমি পানির নিচে তলিয়ে গিয়েছিল, যার ফলে মানুষের জীবন সম্পূর্ণ বদলে গিয়েছিল। তাই এখন সরকার ওয়ের মাধ্যমে মানুষের মধ্যে একটি নতুন আশা জাগাতে চায় যে দেখো, এই মানুষটি চাঁদে একা আটকে থেকেও জীবন কাটাচ্ছে। কিন্তু আরেক অ্যাস্ট্রোনট জু মনে করে যে ওয়েকে এই কাজের জন্য তার উপযুক্ত মনে হচ্ছে না। তবে জিঙ্ক এ সময় তাকে জানায় যে তারা ওয়ের কণ্ঠস্বর ডাব বা পরিবর্তন করে মানুষের সামনে তুলে ধরবে, যাতে তারা তাদের ইচ্ছে মতো কথা সেই জায়গায় বলতে পারে। এরপর জিঙ্ক রেডিওর মাধ্যমে সারা বিশ্বের সামনে ওয়ের একটি মিথ্যা গল্প উপস্থাপন করে। গল্প অনুযায়ী জাতির সামনে বলা হয় যে ওয়ে তাদের ক্রু সদস্যদের বাঁচানোর জন্য রকেটে নিজ ইচ্ছায় নিজের সিট ছেড়ে দিয়েছে এবং চাঁদে একাকী বাস করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি জিঙ্ক বলে যে চাঁদে ওয়ের এই নতুন জীবনের গল্প সরাসরি সম্প্রচার করা হবে। তারপরে 196 দিন পার হয়ে যাওয়ার পর একদিন ওয়ে তার ওষুধ নিতে গুদাম ঘরে গিয়েছিল। ঠিক তখনই হেডকোয়ার্টারে ওয়ের কণ্ঠ ডাব করার জন্য ফ্লুটিস্ট নামের একজন ভয়েস ওভার আর্টিস্টকে ডাকা হয়। তবে তাকে কোনো স্ক্রিপ্ট দেওয়া হয়নি। ওদিকে যখন ওয়ে গুদাম ঘরে পৌঁছায় তখন সে একটা অচেনা কিছু দেখতে পায়। শুরুতে ওয়ে ভেবেছিল এটি একটি মেয়ে এবং তার সঙ্গে কথা বলা শুরু করে। কিন্তু যখন সে কাছে গিয়ে দেখে তখন বোঝে এটি আসলে একটি ক্যাঙ্গারু। ঠিক সেই মুহূর্তে যখন লাইভ স্ট্রিমিং শুরু হয়, ক্যাঙ্গারুর মুখ সরাসরি ক্যামেরায় চলে আসে। আর ফ্লুটিস্টও যা কিছু ঘটছে তা না জেনেই ক্যাঙ্গারুর মুখের সঙ্গে সামঞ্জস্য রেখে ডাবিং শুরু করে। জিঙ্ক ফ্লুটিস্টকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সারা দেশের লোক এটি দেখে ফেলে। এই ভুলের কারণে জিঙ্ক এবং জুকে চেয়ারম্যানের সামনে হাজির হতে হয়। সেখানে তারা ব্যাখ্যা করে যে তাদের রিসার্চ টিম ভুলবশত ক্যাং নামের এক ক্যাঙ্গারুকে বেস স্টেশনে রেখে এসেছে। অন্যদিকে ফ্লুটিস্ট কোনো পেশাদার ভয়েস ওভার আর্টিস্ট ছিল না, বরং একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ছিল যে বিভিন্ন জিনিসে ভয়েস ওভার করত। এই ভুলের পর জিঙ্ক সিদ্ধান্ত নেয় যে তারা ভিডিও ডাবিং করার পরিবর্তে এটি একটি গল্পের মতো বর্ণনা করবে। ওদিকে স্পেসশিপে ওয়ে ক্যাং এর সাথে ভাব জমানোর জন্য একটি মেয়ে ক্যাঙ্গারুর রূপ ধারণ করে। কিন্তু যখন ক্যাং তার আসল পরিচয় জানতে পারে তখন সে ওয়েকে জোরে একটি লাথি মারে। ফ্লুটিস্ট এটি দেখে জোরে জোরে হাসতে থাকে। সব দোষ স্বীকার করে এরপর জিঙ্ক পুরো দায়িত্ব নিজের উপর নেয়। ঠিক তখনই তারা খবর পায় যে স্পেসশিপে ক্যাং এবং ওয়ের মধ্যে একটি ফাইটিং ম্যাচ হতে চলেছে। সবাই ম্যাচটি আগ্রহের সঙ্গে দেখতে শুরু করে। কিন্তু ম্যাচে ক্যাং তার শক্তি দিয়ে ওয়েকে পেটে আঘাত করে অজ্ঞান করে দেয়। ওয়েকে মার খেতে দেখে জিং ওয়ে এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। যখন ওয়ের জ্ঞান ফেরে তখন সে কমিউনিকেশন চ্যানেলে কিছু বার্তা দেখতে পায়। এই দৃশ্য দেখে সে খুশিতে কেঁদে ফেলে। যদিও সে কারো কথা শুনতে পাচ্ছিল না, তবু সে আনন্দিত ছিল, কারণ এর মাধ্যমে যে বুঝতে পারে যে পৃথিবীতে মানুষ এখনও বেঁচে আছে। নিজেদের মধ্যে মিল হওয়ার পর ওয়ে এবং ক্যাং সিদ্ধান্ত নিয়ে একটি ভাঙা অ্যাপোলো 18 এর কাছে যাওয়ার, যাতে তারা এটি ব্যবহার করে লুনার স্টেশনে পৌঁছাতে পারে। কারণ যেখানে একটি রকেট রয়েছে যার সাহায্যে তারা আবার পৃথিবীতে ফিরে আসতে পারবে। ওয়ে তার সমস্ত শক্তি দিয়ে লুনার ডগ নামে এক রোবটকে খুঁজতে থাকে, কারণ লুনার ডগ তাকে এই কাজে সাহায্য করতে পারবে। কিন্তু সে তাকে খুঁজে পায় না। তাই সে ফিরে এসে তার ভাঙ্গা স্পেসক্রাফটটি আবার তৈরি করার দিকে মনোযোগ দেয়। এটি দেখে সবাই বিস্মিত হয়। যখন জিং তার ফাইল পরীক্ষা করে তখন জানতে পারে যে ওয়ে আসলে একজন ফ্লাইট ডাইনামিক্স ইঞ্জিনিয়ার ছিল, যে বর্তমানে মেইনটেন্যান্স বিভাগে কাজ করছিল। ঠিক তখনই ওয়ের মনে পড়ে যে লুনার স্টেশনে অ্যাস্ট্রয়েডকে ধ্বংসকারী অস্ত্রগুলোর মধ্যে এমন একটি অস্ত্র আছে যা প্রোটোটাইপ ইঞ্জিন হিসেবে ব্যবহার করা যেতে পারে। যদিও এটি অত্যন্ত বিপজ্জনক ছিল, তবুও পৃথিবীতে ফেরার জন্য তার কাছে আর কোনো উপায় ছিল না। তার এসব কর্মকাণ্ড দেখে পৃথিবীতে থাকা অ্যাস্ট্রোনট জু পুরো দলকে জানায় যে এটি সম্ভব হতে পারে। তবে সূর্য ডোবার আগে এটি বেস স্টেশনে নিয়ে আসা অত্যন্ত কঠিন, কারণ প্রোটোটাইপ ইঞ্জিন সোলার পাওয়ারে কাজ করত। কিন্তু চাঁদের একদিন পৃথিবীর 14 দিনের সমান হলেও বেস স্টেশনে ফিরে আসা অসম্ভব, কারণ তার আগেই ইঞ্জিনের পাওয়ার শেষ হয়ে যাবে। তাই সবাই বলে যে এই কাজ কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু সূর্য ওঠার সাথে সাথেই ওয়ে লুনার স্টেশনের দিকে সোজা পথে না গিয়ে উল্টো পথে গাড়ি চালাতে থাকে। অর্থাৎ ওয়ে সূর্যের কক্ষপথের সাথে মিল রেখে গাড়ি চালাতে থাকে, কারণ চাঁদ সূর্যাস্তের পর এত ঠান্ডা হয়ে যায় যে সেখানে টিকে থাকা অসম্ভব।
তাই ওয়ে সূর্যাস্তের দিকে গাড়ি চালাতে শুরু করে। এটা দেখার পর জিঙ্ক ওয়ে এর প্ল্যান বুঝতে পারে যে ওয়ে সূর্যের সাথে সাথে চলতে চায়। কিন্তু একনাগাড়ে 28 দিন চলার পর ওয়ে এবং ক্যাং অনেক ক্লান্ত হয়ে পড়ে। কেউ যেন ঘুমিয়ে না পড়ে, তাই তারা নিজেদের একে অপরের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে। কয়েকদিনের নিরবিচ্ছিন্ন প্রচেষ্টার পর তারা অবশেষে ইঞ্জিনের কাছে পৌঁছে যায়। সেখানে ক্যাং ইঞ্জিনের একটি বোতাম বারবার চাপতে শুরু করে। সৌভাগ্যবশত এটি কোনো বিপজ্জনক বোতাম ছিল না, এটি ইঞ্জিন পরীক্ষা করার বোতাম ছিল। এতে ওয়ে বিরক্ত হয়, কারণ উল্টাপাল্টা বাটন চাপার ফলে ইঞ্জিনটি নষ্ট হতে পারে। তাই সে ক্যাংকে একটি কন্টেইনারে বন্দি করে রাখে এবং বেস স্টেশনের দিকে রওনা দেয়। কিন্তু পথে ক্যাংয়ের কন্টেইনার দুর্ভাগ্যবশত ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যখন ওয়ে এটি বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে, সে অনেক দূরে চলে এসেছে। এই পর্যায়ে সে যদি ক্যাংকে নিয়ে আসার জন্য আবার পিছনে যায়, তাহলে সে সূর্যের আলোর সাথে আর চলতে পারবে না। তাই সে ক্যাংকে ফেলে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সবাই হতবাক হয়ে যায় এতে। কিন্তু কয়েক মিনিট পরে ওয়ে তার সিদ্ধান্ত পরিবর্তন করে এবং ক্যাং এর দিকে ফিরে যায় এবং তাকে উদ্ধার করে আবার নিয়ে আসতে থাকে। তবে পৃথিবীতে থাকা তার সহকর্মীরা হিসাব করে দেখে যে সূর্যের আলো থাকতে থাকতে বেস ক্যাম্পে তাদের ফিরে আসা এখন অসম্ভব। এই অবস্থায় জিঙ্ক তার সকল সহকর্মীকে লুনার ডগকে খোঁজার নির্দেশ দেয়, যাতে তার ব্যাটারি ব্যবহার করে ওয়ে বেসে ফিরতে পারে। এদিকে দীর্ঘ সময় ধরে ঘুম ছাড়া গাড়ি চালানোর ফলে ওয়ে এবং ক্যাং দুজনেই অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিল। তবে সূর্য অস্ত যাওয়ার কারণে তাদের কাছে মাত্র 5 ঘন্টার ব্যাটারি বাকি ছিল। ঠিক এই সময়ে লুনার ডগকে খুঁজে পাওয়া যায় এবং ওয়েকে সাহায্য করার জন্য পাঠানো হয়। কিন্তু ওয়ের গাড়ি পাওয়ার সেভিং মোডে থাকার কারণে সে তাদের দুজনকে খুঁজে পাচ্ছিল না। তাই 5 ঘন্টা পর বেস ক্যাম্প থেকে 55 কিলোমিটার দূরে থাকা অবস্থায় ব্যাটারি শেষ হয়ে যায়। ফলে কেবিনের ভিতরের সবকিছু অচল হয়ে পড়ে। তাই জীবন বাঁচাতে বাধ্য হয়ে ওয়ে এবং ক্যাংকে মহা আকাশযান থেকে বের হয়ে আসতে হয়। এদিকে অ্যাস্ট্রোনট জু লুনার ডগের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয় এবং প্রতিজ্ঞা করে যে যেভাবেই হোক লুনার ডগকে সে ওয়ের কাছে পৌঁছাবেই। কিন্তু পথে ব্যাটারি শেষ হয়ে যাওয়ার কারণে লুনার ডগ একটি বড় গর্তে পড়ে যায়, যা দেখে পৃথিবী জুড়ে সবাই খুব হতাশ হয়ে পড়ে। এদিকে ওয়ে এবং ক্যাং তাদের চারপাশের তারাগুলি দেখছিল এবং একে অপরের সাথে কথা বলছিল। এ সময় ওয়ে জিঙ্কের কথা ভাবতে থাকে। কিছুক্ষণ পর যখন সে সজাগ হলো, তখন সে দেখতে পেল যে ক্যাং একটি কাচের প্রতিফলন অনুসরণ করে এদিকে ওদিকে দৌড়াচ্ছে। এ দেখে ওয়ের মাথায় একটি নতুন আইডিয়া এলো। সে ক্যাং এর পিঠে একটি স্লেজ বেঁধে দিল এবং সার্ফিং করে গাড়ি নিয়ে এগোতে থাকল। তারা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তাদের সামনে একটি বড় গর্ত এসে পড়ল, যা পার করতে ওয়ে খুব চতুরভাবে নাইট্রোজেন ট্যাঙ্ক ব্যবহার করল। তার এই সাফল্য দেখে পৃথিবী জুড়ে সবাই খুব খুশি ছিল এবং তাদের মধ্যে নতুন আশা জন্ম নিল। এই অনন্য সাহসিকতার জন্য ওয়েকে পৃথিবীতে অনেক সম্মান দেয়া হলো। এই সম্মাননাগুলো নিতে চেয়ারম্যান নিজেই যেতেন। তখন জিঙ্ক চেয়ারম্যানকে জানালো যে আগামী 3 মাসে যোগাযোগ ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তখন তারা ওয়ের সাথে যোগাযোগ করতে পারবে। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে আসছিল, তবে কেউ জানত না যে পাই অ্যাস্ট্রয়েডের একটি বিশাল অংশ এখনও বিপদ হয়ে তাদের জন্য অপেক্ষা করছে। এদিকে ওয়ে এবং ক্যাং একসাথে খেলছিল। এ সময় ক্যাং ভুলবশত কিছু তারে হাত দেয়, যার ফলে স্ক্রিনে আগের মতো কিছু সিগন্যাল দেখা যায়। এটি দেখে ওয়ে মনে করতে লাগলো যে হয়তো পৃথিবীতে আর কেউ বেঁচে নেই। সম্ভবত আগেও ক্যাং তারে উল্টা পাল্টা কিছু করেছিল, তাই এই সিগন্যালগুলো সেই সময়েও এসেছিল, যা দেখে সে ভেবেছিল যে পৃথিবী থেকে এই সিগন্যালগুলো পাঠানো হয়েছে। এটা দেখে ওয়ের খুবই মন খারাপ হয়ে গেল। এদিকে জিঙ্ক তার পুরো শক্তি দিয়ে যোগাযোগ ব্যবস্থা ঠিক করার কাজ শুরু করালো। আর ওই দিকে ওয়ে এভাবে একা আর কতদিন বেঁচে থাকবে? এই হতাশায় সবকিছু শেষ করার সিদ্ধান্ত নিল। সে ক্যাংয়ের জন্য একটি মহিলা ক্যাঙ্গারুর খেলনা তৈরি করল। জীবনের আশা ছেড়ে দিয়ে সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। এজন্য শিপ থেকে বাইরে আসে। পৃথিবীতে থাকা জিঙ্ক বুঝতে পারে কি ঘটতে চলছে। তাই সে ঘোষণা করে যে তার কথা যারা শুনছে তারা যেন তাদের ফোনের ফ্ল্যাশলাইট অন করে চাঁদের দিকে ধরে। এদিকে জীবন শেষ করার জন্য ওয়ে যখন তার হেলমেট খুলতে যাচ্ছিল, তখন তার চোখ পড়ে পৃথিবী থেকে আসা আলোতে, আর এটি দেখে সে তার হাঁটুতে বসে কেঁদে ফেলে আনন্দে। সে নিশ্চিত হয় যে পৃথিবীতে মানুষ বেঁচে আছে। বেস ক্যাম্পে ফিরে গিয়ে ওয়ে কমিউনিকেশন বাটন অন করে।
সে তার সমস্ত সঙ্গীদের কণ্ঠ শুনতে পায়। তারা তাকে পৃথিবীতে তার লাইভ স্ট্রিমিং এর ব্যাপারে জানালো, তবে তাতেও ওয়ে কিছু বলছিল না। তাই সবাই জিংকে কথা বলার জন্য বলে। জিঙ্ক ফোনের সামনে আসে এবং হ্যালো বলতেই ওয়ে অনেক খুশি হয়। পরবর্তী কিছুদিন সকল ইঞ্জিনিয়াররা ওয়েকে তার স্পেসক্রাফট ঠিক করতে সাহায্য করল, কিন্তু সত্যি বলতে সে কেবল জিংকে দেখলেই খুশি হতো। অবশেষে স্পেসক্রাফট প্রস্তুত হওয়ার পর এক রাতে তারা একান্তে কথা বলার সুযোগ পেল। সে সময়ে সে জানায় যে মেইনটেন্যান্স ডিপার্টমেন্ট এসে শুধু জিঙ্কের জন্যই যোগ দিয়েছিল। আসলে সে প্রথমে এই বিভাগে কাজ করতে চাইত না, কিন্তু যখন সে তার পাশ দিয়ে চলা জিংকে দেখত, তখন তাকে দেখে তার ভালোবাসা জন্ম নিয়েছিল। এরপর সে ঠিক করে ফেলে যে চাঁদি হোক বা অন্য যে কোনো জায়গায় হোক, এই মেয়েটির সঙ্গে থাকলেই হলো। আর তাই সে মেইনটেন্যান্স ডিপার্টমেন্টের যে কোনো ছোট কাজ হলেও করতে রাজি আছে। এটা শুনে জিঙ্ক তাকে জানায় যে রকেটে ওঠার সময় সে ওয়েকে আসতে দেখেছিল এবং আফসোস ছিল যে সে তখন তার জন্য অপেক্ষা করতে পারেনি। তাদের এই আলাপের কারণে পৃথিবীর দিকে এগিয়ে আসা অ্যাস্ট্রয়েডের দিকে কারো নজর গেল না। পরদিন ক্যাং এবং ওয়ে বাড়ি ফিরতে প্রস্তুতি নেয়। তারা সফলভাবে স্পেসক্রাফটটি লঞ্চ করতে সক্ষম হয়। আর এটা দেখে সবাই অনেক খুশি হয়, কারণ ক্যাং এবং ওয়ে চাঁদে 923 দিন কাটানোর পর অবশেষে স্পেস স্টেশনে যাবে, যেখান থেকে পৃথিবীতে আসা তখন শুধু সময়ের বিষয়। কিন্তু ঠিক তখনই জু একটি জরুরি বৈঠক ডেকে সবাইকে পাই অ্যাস্ট্রয়েডের একটি বিশাল অংশ সম্পর্কে জানায়, যা দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। সব শুনে চেয়ারম্যান বলে যে শুধু একজন ব্যক্তি তাদের এই বিপদ থেকে বাঁচাতে পারবে, কারণ পাই অ্যাস্ট্রয়েড ধ্বংস করার জন্য যে অস্ত্র দরকার তা হল ওয়ে এর মহা আকাশযানের ইঞ্জিন। এই কথা শুনে জিঙ্ক লাইভ স্ট্রিমিংয়ের কন্ট্রোল রুমে চলে যায় এবং লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেয়। কিন্তু হেডফোনের মাধ্যমে তাদের সকল কথা ওয়ে শুনতে পায়। ওয়ে জানত যে মিসাইলগুলোতে ইঞ্জিন না থাকায় তাকে নিজেই সেই মিসাইলগুলোকে নিয়ে সেই অ্যাস্ট্রয়েডের সঙ্গে ধাক্কা দিতে হবে। আর মিসাইলগুলো অ্যাক্টিভেট হওয়ার আগেই তাকে নিজের স্পেসক্রাফটে ফিরে আসতে হবে। এই মিশনে তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। তবে তা সত্ত্বেও ওয়ে এই কাজ করতে রাজি হয়ে যায়, কারণ সে জানত যে পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব এখন সম্পূর্ণ তার কাঁধে। সেই সঙ্গে সে জিঙ্ককে বলে যে যদি সে মারা যায় তাহলে জিঙ্ক যেন তার জন্য অন্য কাউকে খুঁজে নেয়, কারণ সে জিঙ্ককে একা ও দুঃখী অবস্থায় দেখতে চায় না। ওয়ের এই সাহসী সিদ্ধান্তে পৃথিবীর সবাইকে তৎক্ষণাৎ আন্ডারগ্রাউন্ড বাংকারে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর ওয়ে ক্যাংকে তার সিটে শক্ত করে বেঁধে দেয় যেন সে নিরাপদে পৃথিবীতে ফিরতে পারে। কিন্তু ক্যাং তার বন্ধুর সঙ্গে থাকতে চেয়েছিল। আলাদা হওয়ার পরপরই ওয়ে মুখোমুখি হয় অনেক পাথরের। একটি পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে তার স্পেসক্রাফট গোল গোল ঘুরতে থাকে। সেটি থামানোর জন্য ওয়ে তার এক কম্পার্টমেন্ট স্পেসক্রাফট থেকে বিচ্ছিন্ন করে। ফলে মিসাইলগুলো ঠিক থাকলেও তাদের ইঞ্জিন এখন আলাদা হয়ে যায়। ঠিক তখন জিঙ্ক তাকে জানায় যে পাইয়ের সেই বড় অংশটি তার কাছ দিয়ে যাবে। সে কোনোভাবেই ওয়েকে হারাতে চায় না, কিন্তু এটি শুনে ওয়ে তাকে বোঝায় যে এখন তাকে শুধু পৃথিবীকে বাঁচানোর কথা ভাবতে হবে। ওয়ে জিঙ্ককে লাইভ স্ট্রিমিং আবার শুরু করতে বলে। ওয়ে মিসাইলগুলো ডিটাচ করে সবাইকে ধন্যবাদ জানায় এবং বলে যে সে সবসময় লোকের মাঝামাঝি কাজ করত, কারণ সে জানত যে সবসময় দুর্ঘটনায় সামনের লোকগুলো মরে যায়, না হয় পেছনের লোকগুলো। কিন্তু আজ পৃথিবী মাঝামাঝি, সে আর অ্যাস্ট্রয়েড সামনে পিছনে। এরপর সে প্রেমিকা জিঙ্কের প্রিয় গান গাইতে গাইতে অ্যাস্ট্রয়েডের দিকে এগিয়ে যেতে থাকে। এই দৃশ্য দেখে জিঙ্ক সহ সবাই কাঁদতে থাকে। ওয়ে যখন অ্যাস্ট্রয়েডের কাছে পৌঁছে যায়, জিঙ্ক মিসাইলের বাটন চাপতে দ্বিধা করে। তখন তার মনে ওয়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথা ভেসে ওঠে। কিন্তু ঠিক তখনই ওয়ে তাকে তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয় এবং বাটন চাপতে বলে। কয়েক সেকেন্ডের মধ্যেই বিশাল বিস্ফোরণ হয় এবং অ্যাস্ট্রয়েডটি ছোট ছোট টুকরো হয়ে যায়। সেই টুকরোগুলো পৃথিবীতে তারার মতো হয়ে ঝরে পড়তে থাকে। পরবর্তী 10 বছরে সবার প্রচেষ্টার কারণে পৃথিবী আবার সুস্থ হয়ে ওঠে। তখন স্পেস প্রোগ্রামের নতুন চেয়ারম্যান লাসি ঘোষণা করে যে মানুষ আবারও চাঁদে যাবে। তাই এই নতুন মিশনের জন্য জিঙ্ককে আবারও চাঁদে পাঠানো হয়। চাঁদে পৌঁছে সে ওয়ের স্মৃতিগুলো মনে করে, পৃথিবীকে বাঁচানোর জন্য কিভাবে ওয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিল। শ্রদ্ধা আর ভালোবাসায় তার চোখে জল চলে আসে। আর এভাবেই সিনেমাটি শেষ হয়ে যায়।
বন্ধুরা, যে ব্যক্তি নিজের সীমাবদ্ধতা অতিক্রম করে অন্যদের বাঁচাতে পারে, তার গল্প ইতিহাসে চিরকাল লেখা থাকে। মানুষের সীমা হয়তো আকাশ, কিন্তু তার সাহসের কোনো শেষ নেই। মুনম্যান আমাদের দেখিয়ে গেছে যে ঘোর অন্ধকারেও আলো খুঁজে পাওয়া সম্ভব। আপনাকে যদি বলা হয় নিজের জীবন দিয়ে অন্যকে বাঁচাতে, তাহলে আপনি কি করবেন? মন্তব্যে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।